ওকে, এবার আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে ধারা 27 অর্থাৎ সেকশন 27। ওকে, সো সেকশন 27 এ বলা হচ্ছে যে কার কার বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যায়। ওকে, আমরা ধারা 23 কি দেখেছিলাম, সেখানে ছিল আপনার কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যায়, আর 27 ধারায় দেখা যাচ্ছে কার কার বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে এই বিষয়টা। সো 27 এবং 23 ধারাটা যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়গুলো মনে রাখতে আরো ইজি হবে। আচ্ছা, সো 27 ধারা এখানে যেগুলো বলা হচ্ছে যে যে কোনো পক্ষের বিরুদ্ধে, অর্থাৎ যে কোনো পক্ষ বলতে আপনার চুক্তির সাথে রিলেটেড, হ্যাঁ, চুক্তিবদ্ধ যে কোনো পক্ষের বিরুদ্ধে কি করা যায়, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটা করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার দাবিদার ব্যক্তি। এই দাবিদার ব্যক্তিটা হচ্ছে আপনার এই পক্ষগণের মাধ্যমে যে দাবিদার ব্যক্তি সৃষ্টি হলো তাদের কথা বলা হচ্ছে। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে শর্তের অধীন। দাবিদার ব্যক্তি অর্থাৎ যে কোনো পক্ষ, এই যে বললাম যে কোনো পক্ষের বিরুদ্ধে এই পক্ষের মাধ্যমে যে সত্ত্ব অর্থাৎ তাদের যে প্রতিনিধি, ঠিক আছে, এই প্রতিনিধিদের বিরুদ্ধেও চাইলে কি করা যাবে, প্রতিনিধিদের বিরুদ্ধেও চাইলে কি করা যাবে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটা করা যাবে। এরপর বলা হচ্ছে আপনার একত্রিত হয়ে গঠিত নতুন কোম্পানি, অর্থাৎ উভয় পক্ষ একত্রিত হয়ে কোন একটি নতুন কোম্পানি গঠন করবে। এই নতুন কোম্পানির বিরুদ্ধেও কিন্তু চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটা করা যায়। এরপর বলা হচ্ছে গঠিত কোনো কোম্পানি, অর্থাৎ গঠিত কোনো কোম্পানির বিরুদ্ধেও চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটি করা যাবে। আশা করি 27 ধারাটা আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, 23 ধারাটা যদি আমরা একটু আলোচনা করি আপনাদের সাথে, 23 এবং 27 ধারাটা হচ্ছে আপনার রিলেটেড প্রায়, এই কারণে আমি 23 ধারাটা আগে আলোচনা করিনি। 27 ধারা তাহলে আমরা দেখলাম যে কোন কোন ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে, আর 23 ধারায় বলা হচ্ছে যে কোন কোন ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারে, অর্থাৎ কোন কোন ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে পারে। এখানে টোটাল 8 শ্রেণীর ব্যক্তির কথা বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি প্রতিকার পেতে পারে। আচ্ছা, এই 8 শ্রেণীর ব্যক্তি কারা কারা, আসল বিষয়টি দেখা যাক। প্রথমত হচ্ছে অবশ্যই চুক্তিভুক্ত পক্ষ, অর্থাৎ চুক্তির যে কোনো পক্ষ। দ্বিতীয়ত হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, অর্থাৎ এই চুক্তির সাথে স্বার্থ জড়িত রয়েছে এই ধরনের ব্যক্তি। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে চুক্তির ক্ষেত্রে হিতকর, চুক্তির ক্ষেত্রে অধিকারী কোনো ব্যক্তি, অর্থাৎ চুক্তির উপর তার অধিকার রয়েছে এই ধরনের ব্যক্তি। আর চতুর্থ হচ্ছে পরবর্তী স্বত্বাধিকার, অর্থাৎ এই চুক্তিটি সম্পাদনের পর পরবর্তী, অর্থাৎ চুক্তির যে পক্ষভুক্ত ব্যক্তি তাদের পরবর্তী জেনারেশন, অর্থাৎ পরবর্তীতে তারা কি হবে, স্বত্ব অধিকারী হবে এই চুক্তিটার মাধ্যমে, এই ধরনের ব্যক্তি। এবার হচ্ছে আপনার চুক্তি অনুযায়ী অধিকার পাবে, হ্যাঁ, ভবিষ্যতে অধিকার পাবে এই ধরনের উপযোগী কোনো ব্যক্তি, ভাবি ভবিষ্যৎ উত্তরাধিকারী, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ভবিষ্যৎ উত্তরাধিকার, অর্থাৎ ভবিষ্যতে উত্তরাধিকারী হবে এই ধরনের ব্যক্তি। যদি দুইটি পাবলিক কোম্পানি একত্রীভূত হয়ে যদি নতুন একটি কোম্পানি তৈরি করে এবং সেই ক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো চুক্তি হয় তখন সেই ক্ষেত্রে ওই নতুন কোম্পানির যে পক্ষভুক্ত ব্যক্তিগণ তাদের ক্ষেত্রে, এবং উদ্যোক্তাগণ কর্তৃক চুক্তির ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত কোনো কোম্পানি। আশা করি আপনাদের কাছে 27 এবং 23 ধারাটা ক্লিয়ার। তার মানে 23 ধারায় আমরা দেখলাম যে 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে পারে, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি প্রতিকার পেতে পারেন। আর 27 ধারায় দেখলাম কার কার বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটা করা যাবে। এখানে আমরা কয়েকটা গ্রাউন্ড দেখলাম যে কোনো পক্ষের বিরুদ্ধে, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো পক্ষের বিরুদ্ধে কি করা যাবে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটা করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পক্ষগণের মাধ্যমে, অর্থাৎ এই যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, এই পক্ষগণের মাধ্যমে যে দাবিদার ব্যক্তি তৈরি হবেন তাদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। তৃতীয়ত হচ্ছে স্বত্বের অধীন কোনো দাবিদার ব্যক্তি, অর্থাৎ পরবর্তী জেনারেশন, অর্থাৎ স্বত্ব অধিকারী হবে এই ধরনের ব্যক্তি,
এরপরে হচ্ছে আপনার একত্রিত হয়ে যদি কোনো নতুন কোম্পানি গঠন করে থাকে তখন সেই নতুন কোম্পানির বিরুদ্ধে। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে গঠিত কোনো কোম্পানি, অর্থাৎ কোনো একটি কোম্পানি গঠিত হয়েছে সেই কোম্পানির মধ্যে জন্য যদি কোনো চুক্তি হয়ে থাকে তখন সরাসরি সেই কোম্পানির বিরুদ্ধে। আশা করি 27 এবং 23 ধারাটা আপনাদের কাছে একদম ক্লিয়ার যে 23 ধারায় 8 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব, অর্থাৎ মামলা দায়ের করতে পারবেন। আর 27 ধারায় বলা হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে, অর্থাৎ কাদের বিরুদ্ধে। এখানে হচ্ছে 8 শ্রেণীর ব্যক্তি মামলা করতে পারবেন, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পাবেন। এবং 27 ধারায় বলা হচ্ছে কাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে, দায়ের করা যাবে। আশা করি 27 এবং 23 আপনাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি ধারা 28। ধারা 28-এ কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যাদেরকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 27 এবং 23-এ এতক্ষণ আলোচনা করলাম কার কার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করা যাবে এবং কারা কারা এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি প্রতিকারটা পাবে। এখন আমরা দেখব কাদের ক্ষেত্রে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনটা করা যাবে না, অর্থাৎ কারা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো প্রতিকারই পাবেন না, অর্থাৎ কাদেরকে বাধ্য করা যাবে না চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য। এখানে শুরুতে যেটা বলা হচ্ছে আছে, প্রতিদান যদি মারাত্মকভাবে অপর্যাপ্ত হয়ে থাকে। আচ্ছা, বিষয়টি কি? অর্থাৎ বিবাদীকে দেয়া কোনো প্রতিদান বা কোনো বিনিময় মূল্য যদি অপর্যাপ্ত মূল্যের হয়ে থাকে, ঠিক আছে, মানে মারাত্মকভাবে অপর্যাপ্ত, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে ওই বিবাদীকে আপনি বাধ্য করতে পারবেন না চুক্তিটির সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি বিবাদীর কাছে সম্মতি নেন কিন্তু সেটা যদি ভুল কোনো বিবরণ দ্বারা বা গোপন কোনো চক্রান্ত দ্বারা অথবা অসদাচরণের মাধ্যমে যদি আপনি বিবাদীর কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য সম্মতি দেওয়ার অর্থাৎ চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য তার কাছ থেকে সম্মতি গ্রহণ করেন, তখন সেই ক্ষেত্রে আপনি বিবাদীকে পরবর্তীতে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বাধ্য করতে পারবেন না। আচ্ছা, এন্ড লাস্ট অন থার্ড যে বিষয়টি বলা হচ্ছে, আপনার ভুল তথ্য দ্বারা যদি প্রভাবিত করে আপনি বিবাদীর কাছ থেকে সম্মতিটি গ্রহণ করে থাকেন। এই বিষয়গুলোই বলা হচ্ছে কি, যদি আপনি এই বিষয়গুলো অবলম্বন করে, এই বিষয়ের কোনো একটি কারণ অবলম্বন করে আপনি যদি বিবাদীর কাছ থেকে সম্মতি গ্রহণ করে তাকে চুক্তিতে আবদ্ধ করেন, তখন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি বিবাদীকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বাধ্য করতে পারবেন না। ওকে, বিষয়টি যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। ধরুন একজন ব্যক্তি আপনাকে কি করলো, আপনি তার প্রতিনিধি, ঠিক আছে, আপনি তার প্রতিনিধি এবং আপনাকে বলা হলো যে আপনাকে একটা জায়গা দেখালো সে যে এটি আমার সম্পত্তি, এই সম্পত্তিটি আপনি সেল করে দিবেন, ঠিক আছে। এখন আপনি কি করলেন, আপনাকে যে অংশটুকু দেখালো আপনি সেই অংশটুকু না দেখিয়ে পার্শ্ববর্তী যে অংশটা যেটা তার অংশ নয়, হ্যাঁ, অন্য আরেকজনের অংশ অথবা তারই অংশ, কিন্তু সে এই জায়গাটা বিক্রি করবেন না, ঠিক আছে। আপনি কি করলেন, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটার আপনি সমস্ত কাগজপত্র রেডি করে, বায়ার রেডি করলেন, ইভেন ক্রেতা সবকিছু রেডি করলেন, এভরিথিং রেডি করে আপনি জায়গাটা হ্যান্ড ওভার করে দিলেন, অর্থাৎ সরাসরি বিক্রি করে দিলেন, ঠিক আছে। পরবর্তীতে আপনি জানতে পারলেন, এখন পরবর্তীতে আপনি জানতে পারলেন যে আসলে মেইনলি বিক্রেতা অর্থাৎ আপনাকে এই অংশটুকু বিক্রয় করতে বলেছিলেন, কিন্তু আপনি বিক্রয় করে ফেলেছেন এটা। এখন এই বিষয়টার জন্য আপনি কিন্তু বিবাদীকে অর্থাৎ যে ব্যক্তি ক্রয় করলো সম্পত্তিটা তাকে কিন্তু বাধ্য করা যাবে না চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, বা তাকে বাধ্য করা যাবে না এই বলে যে চুক্তিটি ভঙ্গ করা হোক। আচ্ছা, এখন ধরেন বিষয়টি হচ্ছে মানে এই যে এই এক্সাম্পলের মধ্যে আমি এই বিষয়টাই তুলে ধরেছি, এই যে 2 নাম্বার যে বিষয়টা আমি বললাম যে যদি বিবাদীর কাছে এমন ভাবে সম্মতি গ্রহণ করা হয় যে ভুল বিবরণ বা গোপন চক্রান্ত অথবা অসদাচরণ। এখন বিষয়টা হচ্ছে আপনি ভুল ধারণার বশবর্তী হয়েও আপনি এই জায়গাটা সেল করতে পেরেছেন, অর্থাৎ আপনি
অসাবধানতা বশত ভুল ক্রমে আপনি জানতেন না, আপনি অবগত ছিলেন না যে আসলে বিক্রেতা আপনাকে এইটুকু জায়গা সেল করতে বলেছে, কিন্তু আপনি ভুলে এইটুকু জায়গা সেল করেছেন, এটা আপনার ভুল হতে পারে। অথবা আপনি গোপন কোনো চক্রান্ত সেজেছেন যে আপনার তার সাথে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতাটার জের ধরেই আপনি এই কাজটা করতে পেরেছেন, বা অসদাচরণ করেছেন, অসদাচরণ মানে এনিহাউ যেটাই করেছেন না কেন আপনি বিবাদীর কাছে সম্মতি গ্রহণ করেছেন। এটার জন্য কোনোভাবে বিবাদীকে বাধ্য করা যাবে না যে চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য। এবং বিবাদী চাইলে এই ক্ষেত্রে কি করতে পারে, বিবাদী চাইলে এই ক্ষেত্রে যদি সে সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করতে চায়, ক্ষতিপূরণের মামলা করতে চায়, করতে পারে। ঠিক আছে, এই বিষয়টি বলা হচ্ছে আপনার এই সম্পূর্ণ ধারা 28-এ, যে বিবাদীকে এমন ক্ষেত্রে কার্য সম্পাদনের জন্য চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাদীকে দেয়া প্রতিদান বা বিনিময় মূল্যটা মারাত্মকভাবে অপর্যাপ্ত। দ্বিতীয়ত হচ্ছে বিবাদীর কাছ থেকে এমন ভাবে সম্মতি গ্রহণ করা হয়েছে যেটা ভুল বিবরণ বা গোপন চক্রান্ত অথবা অসদাচরণের মাধ্যমে নিয়েছে, যে ক্ষেত্রে বিবাদী সম্পূর্ণ অবগত ছিলেন না। আচ্ছা, এবার হচ্ছে ভুল তথ্য দ্বারা, অর্থাৎ ভুল একটা তথ্য দিয়ে কি করা হয়েছে, তার কাছ থেকে সম্মতি গ্রহণ করা হয়েছে। তবে এই সব ক্ষেত্রে কি হবে, এই সব ক্ষেত্রে বিবাদীকে কখনো কার্য সম্পাদনে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না। তবে এক্ষেত্রে একটি শর্ত থাকে, শর্ত হচ্ছে আপনার যদি চুক্তিতে বলা থাকে যে আপনার ক্ষতিপূরণের বিষয়টি যদি উল্লেখ করা থাকে, তখন সেই ক্ষেত্রে মানে এমন শর্ত যে ভুল বিবরণের মাধ্যমে, যে ভুলের যদি কোনো বিধান থাকে তবে সেই ক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ প্রদান করা হবে, এই ধরনের কোনো শর্ত যদি চুক্তির মধ্যে উল্লেখ করা থাকে, তখন সেই ক্ষেত্রে আদালত যদি উপযুক্ত মনে করে তবে বিবাদীকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বাধ্য করতে পারেন, অর্থাৎ আদেশ দিতে পারে। এটা সম্পূর্ণ আদালতের কি ইচ্ছাধীন, সম্পূর্ণ আদালতের কি ইচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার। ওকে, আশা করি আপনাদের কাছে আকাশ ধারাটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমি যে বিষয়টি বলবো ধারা 29। ধারা 29-এর সিম্পল বিষয় বলা হচ্ছে যে যদি এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে মামলাটা, এই মামলাটা যদি একবার খারিজ হয়ে যায় তবে পরবর্তীতে আপনি এই চুক্তি ভঙ্গের কারণে নতুন করে কোনো ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন না। অর্থাৎ এই একবার মামলা খারিজ হয়ে গেলে পরবর্তীতে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ চুক্তি ভঙ্গের কোনো বিষয় নিয়ে আপনি ক্ষতিপূরণের কোনো মামলা দায়ের করতে পারবেন না। এই বিষয়টাই 29 ধারায় বলা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের 23, 27, 28 এবং 29। আশা করি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত যেই সেকশনগুলো আলোচনা করলাম সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে 23 ধারায় হচ্ছে 8 শ্রেণীর ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পাবেন, এবং 27 ধারায় হচ্ছে আপনার কি কার কার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে, আর 28 ধারায় বলা হচ্ছে কারকে কোন কোন ক্ষেত্রে বিবাদীকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না। এবং 29 ধারায় কি বললাম যে একবার যদি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে যায় তবে পরবর্তীতে কোনো কারণে এর বিরুদ্ধে কোনো কারণে চুক্তি ভঙ্গের জন্য আবার নতুন করে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাবে। আশা করি আপনাদের কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার।